শাহজাহান তন্ময়, পর্ব সংখ্যা 61। লেখনীতে নাবিলা ইক্স। কাঠের বারান্দা সেকেলের, আপাতত ভেজাটে ভোরের বৃষ্টি স্পর্শ এখনো পৌঁছালো না ভাব। বুঝে শুনে পদচরণ না ফেলে মুখ থুবড়ে পড়ে যাবার সম্ভাবনা দারুণ। স্থির শীতল বাতাস বইছে, বৃষ্টির সমুদ্র গ্রাম যেন এখনো বাতাসে বাতাসে লেপ্টে। আনোয়ার সাহেব কল করেছেন। ওরু চতুরভাবে নগ্ন পায়ে হেঁটে হেঁটে কথা বলছে। তার উচ্ছ্বাস বদন এবং উচ্চধ্বনি হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর তন্ময় ঘরে বসে শুনতে পাচ্ছে। সে কিছুক্ষণ আগে গোসল নিয়ে বেরিয়েছে। পাশে বের করে রাখা শার্টটা পরার সময় হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ কল এসেছে, এক জরুরি ইমেল অ্যাপ্রুভ করতে হবে। ল্যাপটপ কোলে নিয়ে চেয়ারে বসে ইমেলটা পড়ছে। নিতেই তার ম্যানেজার কল এলো। ডান কানে কাঁধের সাথে ফোন চেপে ধরে 4-5 বাক্য কথা শেষ করে সরালো। ওরু বাবার সাথে কথা শেষ করে এসেছে। তন্ময় গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ল্যাপটপটা সরিয়ে দিয়ে দাঁড়িয়েছে। পাশে রাখা শার্ট তুলে নিয়েছে। শার্টটা ওরুর পছন্দের মতোই বের করেছে সে। তার লাগেজ হাতড়ে অনেক খুঁজে পেয়েছে এইটা। বোধহয় আজ ম্যাচিং করে জামা কাপড় পরতে চাচ্ছে। এইটুকু বুঝতে অসুবিধা হচ্ছে না তন্ময়ের। আমরা কোথায় যাব? ওরু নিভুর কণ্ঠে প্রশ্নের সামনে তন্ময় নির্লিপ্ত থাকলো। চোখ তুলে তাকালো না। হাতের আঙ্গুলগুলো তখন ব্যস্ত শার্টের সোনালি রঙের বোতামগুলো লাগাতে। সুবিস্তীর্ণ শক্তপোক্ত সুঠাম বুকের দিকটা পরিষ্কার। ফর্সা বুকে কালো শার্টটা অপূর্ব রূপ লাগছে যেন। ঠিক বাম দিকে জানালাটা আপাতত খোলা, পর্দাগুলো দুপাশে ছড়িয়ে দেওয়া। সূর্যের সোনালি দ্রুতি এসে মেঝেতে পড়েছে শীর্ণ পথ ধরে। এখন থেকে কৃষ্ণচূড়া গাছটাও দেখা যাচ্ছে। গাছটি সূর্যের রশ্মি মোহে আচ্ছন্ন হয়ে আছে। শ্যাওলার আধঢাকা প্রাচীরের ওপর কোয়েল পাখির জোড়া বসে আছে, মিহিসুরে ডাকছে। যেন ডাক কানে ভাসতেই বুক ভরে আলোড়ন হয়। এবেলা ওরু প্রশ্নের জবাব না পেয়ে আরেকটু কাছে এসে দাঁড়ালো। পায়ের গোড়ালি সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে কাজ ছুঁই করলো। মুখ বাড়িয়ে চোখ দাবিয়ে আবারও যেন একই প্রশ্ন করলো। উতলা এমন কর্মকাণ্ডে তন্ময় দেখেও না দেখার ভান করলো, যেন সে কিছুটাই দেখেনি। এই একই প্রশ্নের জবাবটি সে 2 বার ইতিমধ্যে দিয়েছে। তৃতীয়বারের জবাবটুকু দিতে বাধ্য হলেও সে সভ্যভাবে আর বাক্য দিবে না। অভদ্রচিত শক্ত করেই ছেড়ে দিবে। অথচ অসন্তোষ অষ্টদয় ধরে। অসন্তুষ্ট ওরু এ যাত্রায় তন্ময়ের পাশ থেকে একদম সামনে এসে দাঁড়ালো। লম্বা চড়া তন্ময়ের সামনে অতিষ্ঠ ভাবভঙ্গি নিয়ে বলল, এতক্ষণ লাগে বোতাম লাগাতে? দেখি আমাকে দেন, 1 মিনিটে সবগুলো লাগিয়ে দিচ্ছি। ভাবতে বলতে তাড়াহুড়ো করে হাত বাড়ালো। তন্ময় শান্তভাবে নিচের হাত দুটো সরিয়ে নিল। আরাম করে শটান দাঁড়িয়ে রইল। নত দৃষ্টি ওরুর মুখে বিনিষ্ট্র। বড় চোখের কালো পাপড়ি জোড়া কাঁপছে। বেশ ঘন ঘন পলক ফেলছে, মিনিটে অনেক সময় নিচ্ছে। ওরু আঙ্গুলগুলো মাথা ছুঁয়ে দিচ্ছে বৃষ্টির মতোই বুকের অংশটুকু। ওরু নিজেও হয়তো বা বুঝতে পারছে না বিষয়টা। বোকার মতো মৃদু হাসার চেষ্টা জানাচ্ছে অতি উগ্রভাবে। আপনি লম্বা দেখি দেরি হচ্ছে, খাটো হলে সেকেন্ডের মধ্যে হয়ে যেত। তন্ময় সবলীলায় উদার কণ্ঠে বলে, তাহলে কি মাথাটাকে কেটে পেটে লাগাবো? খাটো দেখাবো কেন? তোর বোতাম লাগাতে মাত্র সেকেন্ড লাগবে। ওরও গম্ভীর হয়, দৃষ্টি তুলে চায়। থমথমে গম্ভীর মুখ থেকে কথা বেরোবে এটা সে জানতো না, বা হয়তো ভাবতেও পারেনি। এমন মুখ নিয়ে কৌতুকর কথাটুকু হাস্যকর না লাগলেও বরং স্বাভাবিক। অসহ্যকর জোকসটা তার হজম হলো না। ক্ষুব্ধ চোখ রাঙিয়ে চাইল। হাত দুটো নিরালয় সরিয়ে আনতে উদ্গ্রীব হলো। নিষ্ঠুরভাবে সরে যেতেই উতলা হয়ে তন্ময় মুখ বাড়িয়ে ঝুঁকে শীতল কণ্ঠে আদেশ ছুড়ে, সবগুলো বোতাম লাগাতে হবে। ইটস অ্যান অর্ডার। ওরও মুখ ভেঙালো, বিড়বিড় করলো, তবে বাধ্যমের মতো পুনরায় হাত বাড়ালো। লাগাতে লাগলো বোতামগুলো। দৃষ্টি তন্ময়ের সুঠাম বুকের কাজটায়। ভুলবশত চোখ তুলে দৃষ্টি মেলালো না। বোতাম লাগাতে নিয়েই মিনমিনে গলায় বলল, তাহলে কথা শুনছেন কেন?
এত দেরি হলে কি এমন হয়েছে? এত কথা শোনাতে হয়? আর কথা শোনাবেন না। তন্ময় অপলক চোখে দেখতে পেল অরুর ঠোঁটের এক একটি ভাঁজ, গোলাপি ঠোঁটের ভাঁজগুলো যেন তার ঠোঁটের ভাঁজগুলোকে ইশারা করে ডাকছে। এই ডাক্তার কণ্ঠটুকু সাড়া দিয়ে মরিয়া হতে চাইল তন্ময়। একইভাবেই নড়ে ঝুঁকে থাকলো। দৃষ্টি থেকে গেল একটু এগোতেই অরুর দৃষ্টিতে। অরু যেন সেই দৃঢ়তম দৃষ্টির সংকেত অনুভব করছে। মৃদু মৃদু কাঁপছে তার হাত দুটো। অরু নাস্তানাবুদ মলিন মুখে দেখে তন্ময় নিঃশব্দে হাসলো। শটান দাঁড়িয়ে বাদবাকি বুকের দিকের বোতামগুলো নিজেই লাগালো দুটো স্টেপে। এখন এক পলকে অতি দ্রুত এই দৃশ্য অরুর বিধারিত চোখ দুটো লাজুক হয়ে গেল। দাঁড়িয়ে রইল ভাবলেশীন অভিনিষেক ভাবে। কারণ করুণ কণ্ঠে নিজেকে সাফাই গায়ে বলল, আপনি তো বছরে 365টি শার্ট পরেন। এত বোতাম লাগানোর স্পিড আমার থেকে একটু ভালো হবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? তন্ময় ভ্রু তুলল। হ্যাঁ, সেখানে 1 বছর করতে পারিস। কি কাজ? ওরও স্বাভাবিক স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। তন্ময় স্বাভাবিকভাবেই বলল, নিয়মিত শার্টের গ্রান্নাশুকে প্রত্যেক রাতে পরিয়ে দিতে পারিস। পড়তে পড়তে বোতামের স্পিড বেড়ে যাবে। ওর ছোট ছোট চোখ দুটো বড় হয়ে গেল। থমথমে খাওয়া মুখটা থেমে তন্ময়ের ঠোঁট টিপে আবারও হাসলো। ওর সময় লাগলো বাক্যগুলো বুঝতে। বুঝে যে আশ্চর্য হলো, অবিশ্বাস্য চোখে চেয়ে রইল কিছু সেকেন্ড। ঠোঁট দুটো নড়ল, কিন্তু কিছু বলতে চেয়েও বলল না। কয়েকবার চেষ্টা করে আপনি ছাড়া আর কিছুই বলতে পারল না। ওরও লজ্জায় স্তম্ভির হলো সে। কিংকর্তব্য বিমূঢ়কে আর চোখে দেখে তন্ময় কথা ঘুরিয়ে বসলো। কি বলেছিলাম তখন? ওর চোখে লজ্জায় নুয়ে আছে তখনও। তবু প্রত্যুত্তর করে কিঞ্চিৎ সন্দেহবাজিকভাবে জিজ্ঞাসাবাদে, কি বলেছেন? ডান হাতের ভাঁজে ভাঁজে কনুই তুলতে নিয়ে তন্ময় বলে, তৈরি হতে। নাকি বেরোনোর ইচ্ছা নেই? যাচ্ছি। আওড়ে ওরও দ্রুত সরে যায়। তন্ময় সুস্পষ্ট দেখে ওর ব্যস্ত দেহ। লাগেজ হাতড়ে কালো কামিজ বের করেছে। সেটি স্কার্ফের দিকে ঢেকে বাথরুমে ঢুকে তড়িঘড়ি করে তন্ময় এবার শব্দ করে হাসলো। বাম হাতটা কোনোয়ে তুলে তার ঘড়ি পড়লো। এগুলোর ওর খোলা লাগেজের দিকে। পায়ের পাতায় ভর রেখে লাগেজ ছুতেই ওর পার্সোনাল ডায়েরিটা নজর আটকালো। ওপরে এক কোণাতে পড়ে আছে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইলো, ছুলো না শেষমেশ। লাগেজে চেন লাগালো। ওর বেরোলো 5 মিনিটের মাথায়। কালো চুড়িদার পরেছে। কালোতে ওকে সর্বদাই চমৎকার দেখায়। অবশ্য তন্ময়ের কাছে সব পোশাকেই ওকে চমৎকার লাগে। আর চোখে 2বার চেয়ে দৃষ্টি সংযত করলো তন্ময়। সবলীলভাবে বসলো চেয়ারে। ছন্নছাড়া দৃষ্টি সামনে রাখছে ফোনে। স্ক্রিন অ্যাটেনশন দেবার তীব্র প্রতীক্ষা। সে চাইলেও বেরিয়ে যেতে পারে না। মাহির একের পর এক মেসেজ দিচ্ছে। সবগুলো বন্ধু প্রাঙ্গণে বসে। অথচ তারা যেতে ইচ্ছে করছে না, মন চাইছে না যেতে। হৃদয়ও বলছে, বাইরে আছেটা কি? ওর সাজসজ্জা দেখার চেয়ে আপাতত ইন্সপার্ট আর কিছু নেই তোর। চুপচাপ বসে বসে দেখ। ওর ছুটে ছুটে তৈরি হচ্ছে। তাড়াহুড়ো হতে দুল পড়ছে, টিপ পড়ছে, ঘড়ি পড়ছে, সাইড ব্যাগ গুছিয়ে নিচ্ছে। দৃষ্টিগুলো ভীষণভাবে উপভোগ করছে তন্ময়। রৌদ্রোজ্জ্বল আকাশপানে চেয়ে মাহিন ভাবুক কণ্ঠে বলে, আবহাওয়া অধিদপ্তর ভুয়া গবেষণা করে। আকাশ দেখলেই বোঝা যায় আজ বৃষ্টি টিষ্টি কিচ্ছু হবে না। আমার কথা মিলিয়ে নিন। দেখ কি চমৎকার রোদ পড়েছে না, জাস্ট নাচতে ইচ্ছে করছে। রিয়ান ফোন বের করে পকেটে থেকে। নিশ্চিত হতে পুনরায় ওয়েদার অ্যাপ এ ঢুকলো। বৃষ্টির সম্ভাবনা 2:45 থেকে 1:30 থেকে আকাশটা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। রিয়ান দ্রুত তুলে জানালো। মাহিনের বিরক্তি হলো। শোন, এসব ওয়েদার ফেদার বাদ দে, তুই আমার কথা শোন। আমি হচ্ছি উন্নত মানের ও আবহাওয়া অধিদপ্তর। সুহানি হেসে উঠল। তা আপনি কি চার্জ করেন স্যার? মাহিন উদারতার বহিঃপ্রকাশ দিয়ে বলল, জি খুব কম, মানে মাত্র 500 পার সেকেন্ড। সৈয়দ আশ্চর্য গলায়
বলে বসলো, তোর এক একটা বাক্য কি স্বর্ণে বাঁধাই করা? মাহিরের সাদা ফকফকে দাঁত দুটো দেখিয়ে জানায়, দাঁত মাজি নাই সকালে, দাঁত না মাজা মুখে ভালো স্বর্ণখানি, তাই এ মুখ দিয়ে আসা এক একটি বাক্যও দামি। চার্জ বাড়িয়ে দিলাম, এখন থেকে প্রতিটা বাক্য হবে 1000 টাকা। ইব্রাহিম অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, মামা তুই ডেট এক্সপায়ার গাঞ্জা কি দিন দুপুরে খাইয়াইছস নাকি? মাহিন শব্দ করে হাসলো, একা একা খেলে মজা নাই, আয় সবাই মিলেমিশে খাই, খুব টেস্ট। বন্ধুদের তর্ক বিতর্কের মাঝেই অরুর দিকে নিয়ে বেরিয়ে আসে তন্ময়। অরু খুব মনোযোগ সহকারে সামনে চেয়ে, তার বন্ধু বান্ধবের তর্ক বিতর্ক শোনার প্রবণতা প্রখর। প্রাণাঙ্গে ইতিমধ্যে সবাই পৌঁছে গেছে, আসন পেতেছে। গতকাল রাতের আলোচনা করা হয়েছে কোথায় যাবে। তারা মাইক্রো করে লেকের পাড়ে যাবে, 8 ঘন্টার পথ। সিলেটের ওই প্রাকৃতিক লেকটা জুড়ে কয়েকটি ট্রঙ্ক দোকানও আছে, দলবদ্ধভাবে চেয়ার পাতা থাকে। বৃষ্টির দিনে ছাউনি নিচে চা খেয়ে আড্ডা দেওয়ার মতো সুব্যবস্থাও করা আছে। আজ যেহেতু বৃষ্টির দিন কাছাকাছি থাকবে, আগামীকাল ভ্রমণে বেরোবে। এই মুহূর্তে প্রত্যেকেই দৃষ্টি তন্ময় আর অরুর ওপর। তন্ময় গলা পরিষ্কার করে ছুতোতেই বন্ধুদের দিকে চেয়ে শোধায়, তাহলে বেরোনো যাক, সবাই রেডি? মাহিন মুখ টিপে হাসি, অগোচরে ডান চোখ টিপে বলে, আমরা ভালোভাবেই রেডি। তোর রেডি হতে এতগুলো ঘন্টা লাগলো? উফ। ওরও ঘাবড়ালো। তন্ময়ের হয়ে সাফাই দিয়ে উত্তলা হয়ে বলল, ভাইয়া আমি রেডি হতে সময় নিয়েছি। তন্ময় ভাই তো সে কখন রেডি হয়েছে। ওরুর সহজ সরল প্রত্যুত্তরে সবাই ফিক করে হেসে উঠল। ওরু ঠিক বুঝলো না কেন হাসাহাসি হচ্ছে, তবে বেশ লজ্জা পেল মেয়েটি। চুপসে গেল মুখটা। সুহানি মাহিনের কাঁধে দুটো চাপড় দিয়ে ধমকালো, এগিয়ে গিয়ে ওরুকে টেনে নিয়ে বসালো পাশে। এসে আশ্বস্ত করে বলল, ও মজা করছে। ওরু এই যাত্রায় বুঝতে পারলো, অস্বাভাবিক লাগলো, অস্বস্তিও লাগলো তার। সুহানি ওরুর গাল ছুঁয়ে প্রশংসায় ভাসলো, কি মিষ্টি লাগছে আমাদের। তন্ময় কি আর শুধু শুধু পাগল হয়েছে? এখন এমন মিষ্টি দেখলে কেনা পাগল হবে? আমারও তো তোমাকে আদর করতে ইচ্ছে করছে। ওরু লাজুক ভঙ্গিতে চায়, বড় বড় চোখে হাসে। ভদ্রসভ্যভাবে ধন্যটুকু বলেও সে প্রশংসায় মাতোয়ারা হয় সুহানি। তন্ময় পার্কিংয়ের দিকে গেল, মাইক্রোর পেছনে এসে বনেট তুলল। ব্যস্ত হাতে নিজের ছোটখাটো কার্যক্রম সেরে বনেট বন্ধ করলো। সামনে থেকে দরজা খুলে স্টিয়ারিংয়ে বসলো, চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করে জানালা দিয়ে বাইরে তাকালো। ওরু আলগোতে তন্ময়ের পাশে জড়িয়ে দরজা লাগিয়ে দিল। সে গিয়ে বসে পড়লো পেছনে। সবাই বসতে তন্ময় গাড়ি স্টার্ট করলো। তরতর করে চলতে শুরু করলো গাড়ি। বেরিয়ে গেল বাগানবাড়ি ছেড়ে লেকপাড়ের উদ্দেশ্যে। সিলেটের ঘন ঘন বৃষ্টি হয়, জনমুখে শোনা যায় সিলেটের বৃষ্টিতেই নাকি সুন্দর। ওরও তাই মানে, এভাবেও বৃষ্টি বলতে অজ্ঞান। তবে তন্ময়ের বিষয় ভিন্ন, সে বৃষ্টি পছন্দ করতো না, বলা চলে অপছন্দের ছিল। ইদানিং ওরুর জন্য একটু একটু মেনে নিচ্ছে, তবে ঘুরতে গিয়েও বৃষ্টি মেনে নিতে তীব্র নারাজ সে। এই যে ঘণ্টাখানেকের মধ্যে রোদ হারিয়ে গেল, সূর্য ডুবলো, কালো কালো মেঘ আকাশ জুড়ে, বিদ্যুৎ চমকাচ্ছে, আশেপাশে উচ্চধ্বনির বজ্রপাত পড়ছে। এখনও ঝুম বৃষ্টি শুরু হয়নি, তবে ফোঁটা ফোঁটা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে খুব শীঘ্রই ঝমঝমিয়ে নামবে বলে। ইতিমধ্যে তাদের গাড়ি লেকের পাড়ে পৌঁছেছে। মানুষজন কম, নিরিবিলি বেশ হইচই করে বেরোলো সকলে। জনমানব শূন্য জায়গাটি মুহূর্তে প্রাণোচ্ছল্ল হয়ে উঠল। কাছে গোলাকৃতি 10-12 জনের টেবিল জুড়ে বসলো রাজাদের মতো। গাড়িটা রাস্তার পাশে রেখে বেরিয়েছে তন্ময়। অরুকে নিয়ে এগোচ্ছে বন্ধুদের দিকে। অরুর মুখ তুলে চেয়ে ধীর কণ্ঠে আবদারি সুরে বলে, বসবো না এখন, একটু লেকের কাছাকাছি যাব। তন্ময় আবদার মানলো। বন্ধুদের ইশারা করে অরুকে নিয়ে চলল পাথরের লেকের দিকটায়। যেতে যেতে অরুণ নরম হাতটা মুঠো ভর্তি করে নিল। অরু এতে ক্যাটফুট পাওয়ার সন্তুষ্টি বিড়ালের রূপান্তরিত হলো যেন। এক মুখ টিপে একটি হাসি দিল, মুচকি মুচকি হেসেই চলেছে সে। তন্ময় নরম কণ্ঠে সতর্ক করলো, বৃষ্টি হবে, 2 মিনিটের বেশি না। জবাবে অরু মাথা দোলালো। তারা এলো লেকের কাছাকাছি। লেকের পানি স্বচ্ছ নীলচে, গভীরতা দেখা যাচ্ছে, রং বেরঙের ছোট ছোট পাথর পড়ে আছে। অরু নিচে নেমে পানি ছুঁতে প্রস্তুত। তন্ময় ওর হাবভাব সঙ্গে পূর্ব পরিচিত।
আলোচিতভাবে হাত টান দিয়ে রাখলো। এর মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টি করেই ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হলো। তন্ময় অরুকে টেনে ছুটলো বন্ধুদের দিকে। বেশি দূরে যায়নি বলে পৌঁছাতে মিনিট খানেক লাগলো। চুলগুলো ব্যতীত তেমন কিছু ভেজেনি দুজনের। অরুকে ফাঁকা চেয়ারে বসিয়ে পাশে নিজেও বসলো। ইতিমধ্যে কফি আর চা এসে গেছে। যার যেটা পছন্দ সে মোতাবেকই অর্ডার দেওয়া হয়েছিল। অরু চা নিল চটপট, তন্ময় কফি। বৃষ্টি উচ্চধ্বনি রিনঝিন শব্দে মুখরিত চারপাশ। সুহানি চায়ে চুমুক দিতে দিতে বলল, আজ রাতে বারবিকিউ পার্টি করলে কেমন হয়? ঐশী চেঁচিয়ে বলল, চমৎকার। রিয়ান তাকায় গম্ভীরভাবে রুস্তমের দিকে। রুস্তম ভুরু তুলে তাকানোতে কি আছে? চাইলে করব, আমি বাবু চাচাকে কল করে জানাচ্ছি, সব বন্দোবস্ত করে রাখবে। ইব্রাহিম আঙ্গুল নাড়িয়ে জানায়, একটা নতুন ট্যুর তুলেছে গিটারে, আজ তোদের শোনাবো একটি নতুন টিউন। এতে যেন উত্তেজনা বাড়লো। ওর উজ্জ্বল চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় ওর চোখে যেন আকাশে তারা দেখতে পেল। কি সুন্দর পরিষ্কার উজ্জ্বল চোখ দুটো। এই চোখ দুটোর উজ্জ্বলতা দেখতে সে সব করতে পারবে, সব। তন্ময় রুস্তমকে বলে, দে বাবু চাচার নাম্বার, আমি কথা বলছি। টাকা পয়সা চাচার কাছে আছে? রেখে এসেছিস কিছু? দিয়ে এসেছিস? যা আছে হয়ে যাবে। বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসে বসে বৃষ্টি দুলে এসে শরীরে ছুঁয়ে যাচ্ছে। তন্ময় দাঁড়িয়ে ফোনে আলাপ সারলো। অন্য পাশে মাহিন, রিয়ান, ইব্রাহিম এবং সৈয়দ চাপা সরে কানে কানে ফুসুর ফুসুর করছে। চারজনের মাথা একত্রিত। তন্ময় আর চোখে সেই দৃষ্টি দেখে বিচলিত হয়। সে নিজের বন্ধুদের ভালো মতোই চেনে। কিছু একটা নিশ্চয়ই পাকাচ্ছে বাদরগুলো। কি করতে চাচ্ছে ওরা? তন্ময়কে বসতে দেখে চারজনে আগের মতো পিঠ এলিয়ে বসলো চেয়ারে। যেন তার আড়ালে ফুসুর ফুসুর করা ছেলে পেলে ওরা নয়। তন্ময় ওর মাথা ঘামালো না। দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা কফিটা ফের হাতে তুলে নিল। এলিজা, সুহানি এবং ঐশীকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে শাড়ি পরলে কেমন হয়? ভাবছি কিছু ছবি তুলে রাখবো সবাই মিলে। আমি দুটো শাড়ি এনেছি। সুহানি খুশিতে আত্মহারা। সাদা শাড়ি এনেছি আমি, দারুণ হবে। কথাটুকু শেষ হতেই সুহানি মাথা ঘুরিয়ে অরুকে শুধায়, শাড়ি এনেছে অরু? ওরও মাথা দুপাশে নাড়ালো। সে তো জানতো না এত কিছু। জানলে নিশ্চয়ই সাথে আনতো। টপস, কামিজ এবং চুড়িদার ব্যতীত তো কিছু আনা হয়নি। তন্ময়ের মধ্যে দ্রুত গলায় বাদ সাধলো, তোর পর ওকে সবাই জড়সড় না। ওরও শাড়ি টাড়িতে পড়লে শুভকর হবে না বিষয়টা। এই অমঙ্গল যেন সে হতেই দেবে না। মাহিন দুষ্টু ভঙ্গিতে হাসছে, ভুরু নাচাচ্ছে। এ যাত্রায় গুনগুন করে গান ধরল। কিছু কিছু মানুষের জীবনে মধুচন্দ্রিমা না চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে পেতে হলে করতে হয় একটি মাত্র ভুল। আবহাওয়া নাতিশীতোষ্ণ, কোনো উষ্ণতার বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। ইলশেগুড়ি বৃষ্টি নামছে। সবে মাত্র মাগরিবের আজান পড়েছে। লেকের পাড়ে আধারে অদেখিত বাক্যিক রূপান্তরিত হয়েছে। নিবিড়ভাবে নিবিড় চারপাশ। পাশাপাশি বসে নিঃশব্দে ভিজছে বৃষ্টির ছোঁয়ায়। তিরিম রন্নই ডুবে রয়েছে লেকের পানি। অন্য চিত্তে অদূর হতে সেই দৃশ্য ওরুকে মুগ্ধ করে চলেছে। অসন্তোষ হচ্ছে বড়। অনির্দোষ সুন্দর কিছু তো নয়। এমতভাবে দেখার কি আছে ভাবছে তন্ময় মাথা ঝুঁকিয়ে চাপা স্বরে শুধায়, কি দেখছিস এত? ওরু দৃষ্টি ফিরিয়ে আনে। সরল ডাগর ডাগর চোখ দুটো, সুস্পষ্ট মুগ্ধতা। রিনরিন কণ্ঠে বলে, দেখছেন তাদের কি দারুণ লাগছে দেখতে। তন্ময় বাধ্য হয়ে পুনরায় দৃষ্টি ফেলে অদূরে। অজানা মানব দেহ দুটোর অবয়ব দেখে প্রিয়তমার মুখের দারুণ শব্দের যথার্থ কোনো অনুভূতি তার মনে হলো না। তবুও নাকে মুখে শুধু হুঁশোদাতীয় ধ্বনি করল, ঐক্যমধ্যতা প্রকাশ করে। এতে ওরু উৎসাহিত হয় আবারও। আপ্লুত বদনে ফের চাইতে নিতেও তন্ময় হাত বাড়িয়ে থুতনি ধরে। আলতোভাবে নিচের দিকে ফিরিয়ে ওর মাথাটা ফিরিয়ে বলে, অন্যদের দিকে চেয়ে থাকাটা অভদ্রতা বলে। ওর ঠোঁটে ঠোঁট টিপে মাথা দুলিয়ে জানায়, আর তাকাবো না। তন্ময় সন্তুষ্ট হয়, থুতনি ছাড়ে। ডান হাতে ওর চুল বুলিয়ে আওড়ায় ঘুটগাল। পরে শটান দেহ সামনের দৃষ্টি ফেলতে আটকে ওঠে। রুস্তম, সৈয়দ, রিয়ান এবং মাহির নির্বিশেষ নেত্রে চেয়ে আছে। ওদের ঠোঁট দুটোর মাঝে সবিস্তর ফাঁক। এই অবস্থায় ওশিও এলিজারও। অন্যদিকে ইব্রাহিম, সুহানি শান্ত নিঃশব্দে সকলের মুখ চাওয়াচাওয়ি করছে। তন্ময় সামান্য কাশে উঠে দাঁড়ায়, অপ্রস্তুত গলায় বলে, চলো উঠি সবাই। মাহিন 32 দাঁত দিলিয়ে
হাসে এই যাত্রায়। এক ঝটকায় দাঁড়ালো, দ্রুত পায়ে তন্ময়ের কাছাকাছি এসে বাম হাতে গলা পেঁচিয়ে ধরল। গাঢ়ভাবে দাঁত দিয়ে পিঠে কামড় দিতেই নিম্ন স্বরে বলে, মামা তুই তো পুরাই গেছস, নিজের আয়নায় আজকাল দেখোস নাকি শুধু অরুরেই? মহাসৈকতে কত গভীরতা আছে জানোস? ঠাই পাস নাই তুই বোধহয় ডুবে মরবি, বলতেছি আমি। তন্ময় নির্বিকার ভঙ্গিতে হাত সরায়, পিছু ফিরে চায় অরু সোহানের পাশে। ওদের সঙ্গে ধীরে সুস্থে হাঁটছে। এখনো ঝিনঝিন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি মাথায় নিয়েই মাইক্রোটার দিকে এগোচ্ছে সবাই। হাঁটতে হাঁটতে তন্ময় অনগ্রহী কণ্ঠে বলে, ডুবেও শান্তি। মাহিনের মুখদৃষ্টি দৃঢ়তারভাবে ভঙ্গি দিয়ে হাসে। নিজের দিকে চাপট সামনে দানবের মতো উৎসাহিতেই ফেটে পড়ে গেল সে। গভীর জলের ফিস রে তুই, গভীর জলের ফিস। আমরা তাই নাম দিয়েছি তন্ময় একটি চিজ। মাহিন গেয়ে আছে এই গান, নিরাশ গলায় ব্যক্ত করছে বারংবার। কথায় আছে, ডু নট জাজ, আই বুক বাই ইটস কভার। এই বাক্যটি তোর ক্ষেত্রে কত ভাগ মিলেছে? রিয়ান ভেজা গলায় সুরে সুর মেলায়, ইব্রাহিম দোস্ত, আমারে মাফ কইরা দিস রে। আগে যখন তুই আমারে তন্ময়ের কীর্তিকলাপ সম্পর্কে বলতি তখন আমরা হেসে উড়িয়ে দিতাম। আজ তার কারণে অনেকগুলো সরি। ঐশী তন্ময়ের দিকে এক পলক চায়, এরপর দৃষ্টি সামনে রেখে বলে, ভার্সিটিতে দেখতাম চার্মিং বয়, তাহলে তন্ময়ের পার্সোনালিটি ছিল গভীর, একদম চুপচাপ। এখনও তন্ময় স্বভাব সুলভ চুপ। তবে কে জানতো ও এমন রোমান্টিক, এত পাগল কে জানতো? সশব্দে না বললেও বিশ্বাসই হতো না। রুস্তম হেসে মাথা দোলায়, আমরা আগে থেকে জানতাম, তবে ওর প্রেমিক সত্তা সামনাসামনি দেখা প্রথম, তাই রীতিমতো ধাক্কা খাচ্ছি। মাহিন আফসোসের সুরে বলে ওঠে, কি ভাগ্যের মানুষে, চাস্ত বোনকে কোলে পিঠে করে বড় করে এখন বউ বানিয়ে নিয়েছে। এমন সুযোগ যদি আমারও হতো। বাকি কথাটুকু আর মাহিন শেষ করতে পারল না। তন্ময় কঠিন চোখে রাঙালো, দাঁতে দাঁত পিষে বলল, শাট আপ মাহিন। রিয়ান শব্দ করে হাসে। সৈয়দ বলে, ওই তোদের মনে আছে সেদিনের কথা, যখন ওরু 10ম শ্রেণীতে পড়ে? ফুল দিয়ে ওরুকে প্রপোজ করায় বাচ্চা মেয়েটা কি বেধরি না মার খেয়েছিল? তন্ময় আর চোখে পিছে চেয়ে চাপা স্বরে ধমকালো, থামবি তোরা? কথাটুকু বলতে তন্ময় স্টিয়ারিংয়ে উঠে বসলো। এ যাত্রায় তার পাশে এসে বসলো রিয়ান। উচ্চস্বরে গাড়ির মধ্যে সবার উদ্দেশ্যে জানালো, আজ থেকে মেয়েরা একসাথে থাকবে, সাথে অরুও। আমরা ছেলেরা একসাথে থাকবো, সাথে তন্ময়ও। কিংকর্তব্যের মতো তন্ময় গাড়ি স্টার্ট করতে ভুলে যায়। ভুরু তুলে সুধাই, কি বললি? শুনিস নাই? আবার বলতেছি, শোন, ভালো করে শুনবি, হ্যাঁ? তন্ময় আশ্চর্য না হয়ে পারল না। গতকাল থেকে সব কিছু তাকে জোরপূর্বক পারছিল না মধুচন্দ্রিমায় ডুবাই দিতে, আর আজ সুর পরিবর্তন করে ফেললো। তন্ময়ের মুখ মুহূর্তেই যেন থমথমে হয়ে গেল। গম্ভীর হয়ে ভুরুদয় ছখানেক ভাঁজ করে, আর চোখে সাইড মিররের দিকে দৃষ্টি ফেলে। ওরও খোশ মেজাজে নিজের গল্পগুজবে বিভোর। ও কি শোনেনি? বাগানবাড়ির দরজা খুলে দিয়েছে দারোয়ান ইয়াসিন মোল্লা। কেয়ারটেকার বাবু মিয়া তখন বাগানে দাপাদাপি করছে। সব কিছু পরিপাটিভাবে বন্দোবস্ত করতে তিনি ব্যস্ত। বড় ছাতার ছাউনি লাগিয়েছে, দূরে দূরে চেয়ার পেতেছে, গরুর মাংস, মুরগি, মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছে। সাউন্ড বক্সের ব্যবস্থা করেছে, 4টে সাদা বাল্ব লাগিয়েছে। অল্প সময়ের মধ্যে চমৎকার সব আয়োজন করে ফেলেছে ভদ্রলোক। মাইক্রোটা পার্ক করতেই হুড়মুড়িয়ে বেরোলো সকলে। সুহানি অরুর হাত ধরে রাখলো, বাধ্য করলো নিজের সাথে বেরোতে। তন্ময় এ দৃষ্টে কণ্ঠিল হলো, গাড়ি থেকে বেরিয়ে চাইলো বন্ধুদের দিকে, অতঃপর কেউ তার দৃষ্টিতে দৃষ্টি রাখলো না। মুখ খোলার পূর্বেই সুহানি অরুকে টানতে টানতে বলল, অরু চলো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, এরপর পার্টি হবে আজ। তন্ময় ভুরু কুঁচকে দেখলো অরুর বদন ঘরের ভেতর হারিয়ে গেল। বন্ধুদের নিয়ে তাকালো তন্ময় বন্ধুদের দিকে। ওইসবের মানে কি? হ্যাঁ? রিয়ান যেন কিছুই বুঝছে না। কিসের কথা বলছিস? কথা শেষ করে সে ঘরের ভেতর ঢুকে গেল। একে একে বাকিরাও। রুস্তম তন্ময়ের কাজ চেপে বলল, দোস্ত, শুধু উড়ু উড়ু করলে হইব? আমাদের একলা সময় লাগবো না? আজকে মাল আনছি, ইতালিয়ান বিউটি, এত জোস ভাই, 1975 সালের সেই টেস্ট।
তন্ময় গম্ভীর মুখে ভাত সাধলো। সোজাসুজি ভাবে আমি এসব খাচ্ছি না। সৈয়দ পেছন থেকে ঘুতা মারলো, তুই খাবি, তোর বন্ধু গোষ্ঠী সহ খাবে। তন্ময় বাধ্যভাবে ওদের সাথে রুমে চলে গেল। বিছানায় মাহিন শুয়ে, ইব্রাহিম চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে, রিয়ান জমিনে হাত পা ছড়িয়ে উদাম শরীরে শুয়ে আপাতত সেলফোন টিপছে। তন্ময় ভালোভাবে ওদের মুখোপায় দৃষ্টি বিচারণ চালায়। তার মন খুঁতখুত করছে, কুড়াচ্ছে, কিন্তু কেন? এর মধ্যেই বাবু মিয়া তন্ময় লাগেজে হাতে দুয়ারে এসে দাঁড়ায়। তন্ময় বিষময়ে হকচকে যায়। বাবু মিয়া হেসে বলে, বাবা লাগেজ নিয়ে আসছি, এই যে। রুস্তম আদেশে ছুড়ে, ভেতরে রাখো চাচা, ওরু লাগেজ দিয়ে এসেছ না? হ, দিয়ে এলাম তো। রুস্তম মাথা দোলায়, সন্তোষ ভঙ্গিতে, ঠিকঠাক আগুন ধরাও, আমরা আসতেছি। আচ্ছা। বাবু মিয়া যেতেই তন্ময় রাগান্বিত চোখে বন্ধুদের দিকে চাইলো, দাঁতে দাঁত পিষে গম্ভীর মুখে শুধালো, হচ্ছেটা কি? মাইন সহজ সরল জবাব দেয়, কি হবে? ডিং ফিং করে তো আবার ওরুর কাছে যেতে পারবি না, তাই আজ আমাদের সাথেই থাকবি। আমি কখন বলেছি আমি ডিং করব? তন্ময়ের কণ্ঠে বিরক্তির বহিঃপ্রকাশ ঝর্ণার ন্যায় ঝরছে। তা বুঝেও যেন না বুঝলো কেউ, প্রত্যুত্তরও করল না। নিজেদের মতামত ব্যক্ত করতে ব্যস্ত। তন্ময় হতাশ মাথায় নাড়ায়, দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা কি করছে কে জানে। ওরা ডাকলো আর সাথে সাথে ধীরে ধীরে চলে গেল। কই তন্ময় তো জিজ্ঞেস করলো না, ফিরে একটিবার অবধি চাইলো না। কি আশ্চর্য, কি নিষ্ঠুর ব্যাপার স্যাপার সব আজ এমন কেন? বিপক্ষীয় দল নামে লাগছে তার। সাউন্ড বক্স দুটো ছেড়েছে মাহিন, একটি ইংরেজি গান চলছে। রিয়ান ম্যারিনেট করা মুরগির পিসগুলো পোড়াতে দিল। বাবু মিয়া উনুনের কার্যকলাপের দায়িত্ব অবহিত। সৈয়দ আদর বসে দু পায়ের পাতায় ভর রেখে মুরগির পিসেসগুলোকে তেল লেপটে দিচ্ছে। তন্ময় পায়ের উপর পা তুলে গম্ভীর মুখে বসে আছে। হাত ঘড়িতে 9:20, আর চোখে ঘন ঘন চাইছে দুয়ারে। বাগানে আসবার পূর্বে অবশ্য একবার মেয়েদের রুমের সামনে গিয়েছিল সে, অরুকে সঙ্গে আনতে। দরজা লাগানো অবস্থাতে শুনি পরিষ্কার গলায় জানায়, অরু ব্যস্ত। আশ্চর্য রকমের কথাবার্তা। তন্ময়ের জন্য অরু কীভাবে ব্যস্ত হয়? অসম্ভব, অবিশ্বাস। সে বিশ্বাসী করতে অপরাগ। আর অরুটা কি করছে? তন্ময়ের গলার স্বর কি সে চেনে না? ডাকার পরও কোনো প্রত্যুত্তর করল না। পুরুষ ভাবপন্ন এমন সুগভীর অভিমান তন্ময়ের গলা রোধ করে বসল। পুরুষালী হাতটা ব্যস্ত হলো একটা সিগারেট ধরাতে। সে সিগারেট খাওয়া বন্ধ করবে না। কার জন্য করবে? আগ পিছু ঘুরে বেড়ানো, 24 ঘন্টা ভ্যালভ্যাল করে চেয়ে থাকা প্রিয়তমার এ রূপটা ঠিকঠাক হজম হচ্ছে না তার। এ কেমন রূপ? সিগারেট দুটো অবহেলিত টান মেরে ফেলল। সেই সময় ঐশীকে দেখতে পেল বেরোতে। কালো জামদানি শাড়ি পরেছে। তারপর এলিজাকে দেখা গেল, দুজনের শাড়ি একই রকম পায়। তন্ময় ডান হাতটা নিচু করলো, সিগারেট লুকালো, দৃষ্টি দুয়ারে নিবিড় করলো। অথচ মিনিট খানেকের পরও অরুকে দেখা গেল না। এলিজা সেখানে আসান্ত তন্ময়কে দেখে মুখ টিপে হাসলো। তন্ময় বিরক্ত গলায় প্রশ্ন ছুড়ল, অরু কোথায়? ঐশী ভেঙচি কাটলো, কোথায় আবার? রুমে। ওকে আনিস নাই কেন? এলিজা দাঁত বের করিয়ে হাসলো। গল্প করছে সুহানির সাথে। সুহানি আর রিয়ানের প্রেম কাহিনী শুনছে। এ কথা শুনে রিয়ান পিলে চমকে ওঠে, চোখে মুখে কালো করে ফেললো। বিড়বিড় করে বলল, ওর প্রেম কাহিনী বলা মানে কি? একই ব্যাপার না? আমি প্লে বয় ছিলাম, অনেক মেয়ের সাথে প্রেম করেছি। অ্যাট লিস্ট তন্ময় যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। মুহূর্তে লুফে নিল, ছিলও তাই। কত শত মেয়ের সাথে তরঙ্গলীলা করেছিস, গুণে শেষ করা সম্ভব না। আমি মিথ্যা বললেও সুহানি তো আর মিথ্যা বলবে না। ও আসুক, জিজ্ঞেস করবো, সরাসরি প্রমাণ হবে। রিয়ান আশ্চর্য, খবরদার দোস্ত, এই ব্যাপারটা তুলিস না। ও শুরু হলে আর থামবে না। জানিস না তো কিছুই। গত মাসে আমার সাথে 4 দিন যোগাযোগ রাখেনি, আর মরতে মরতে বেঁচে ফিরেছি। এই আলাপ শুনলে আবার কথা বন্ধ করে দিবে। তন্ময় সাবলীলায় শিকার রক্তি। আমি চাচ্ছি, হেসে উঠল উপস্থিত সকলে। তন্ময় ফের সিগারেটের ঠোঁটে ছোঁয়ায়, বাম হাতে ফোন বের করলো। ওরকম ইতিমধ্যে 2টো মেসেজ পাঠিয়েছে, জবাব আসেনি। এবারে কল করলো, রিং হচ্ছে তবু রিসিভ হলো না। প্রেম কাহিনীতে এমন কি আছে যে এত মন দিয়ে শুনতে হবে? আসুক একবার, খবর আছে ওর। ধপ করে বুকের মধ্যখানে জ্বলছে আগুন, যেন বেড়েই চলেছে ক্রমান্বয়ে, নেভার কোনো নাম নেই। মাহিন সহ বাকিরা মিটমিট করে হাসছে। এ যাত্রায় চেয়ার শক্ত করে বসলো মাহিন, চিন্তিত গলায় শুধায়, কিরে আমাদের বেবি কই?
রাগে তন্ময়ের কপালে শিরা ফুলে ওঠে। অতিমাত্রায় বিরক্তিকর দৃষ্টিতে তাকায় তার দিকে। মুখ খুলে ভীষণ কিছু বলতে চাইলেও এলিজার গলা শোনা গেল। এই তো চলে এসেছে সুহানি আর অরু। তন্ময় ভুরুদ্বয় শিথিল হলো। অশান্ত হৃদয় যেন শান্ত হওয়ার পথে। ততক্ষণে ঘাড় ফেরাতে নিলেই ফিরল না। একটু সময় নেওয়ার চেষ্টা করলো, লাভের লাভ কিছুই হলো না। মন লাভ লালসা মানল না। দ্রুত গতিতে তাকাতেই বাধ্য হলো। ক্ষণিকের জন্য স্তম্ভ হলো হৃদয়। দৃষ্টি নিষ্ঠুরভাবে থমকে পড়ল। গভীর হাতে তাকে দৃষ্টির সামনে হাতে জ্বলন্ত সিগারেটটা পড়ে গেছে। সেলফোনটা পড়ার শব্দ শোনা গেল। তন্ময় আচমকা দাঁড়াতে চেয়ার উল্টে যায়। উচ্চধ্বনিতে হেসে ওঠে বন্ধুরা। এতে তন্ময়ের হেলদোল হলো না। আদরে হাসতে থাকা শুভ্র রঙের জর্জেট শাড়ি পরিহিতা অরু ছাড়া যেন পৃথিবীতে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই। মাহিন চেঁচিয়ে উঠল, সুহানি, ইউ ডিড দ্য গ্রেট জব ম্যান। সুহানি শব্দ করে হাসলো। অরুর হাতটা তখনও ধরে থাকলো, ছাড়লো না। তন্ময় কাছাকাছি যেতেও দিল না। অরু তখন লজ্জায় নিতিয়ে গেল, গোলাপ ফুলের ন্যায় চোখ তুলে তাকাতেও পারছে না। তন্ময় যেন সহমন হলো, কিছু আরো চোখ লাগালো। এ যাত্রায় আর বাদ সাধলো, চোখ খুলল, মানল না। সবার সম্মুখে অরুর সামনে চলে এলো। হাত ধরতে প্রথম আলতোভাবে, অতপর গাঢ়ভাবে শক্ত করে টেনে নিজের কাছে আনতে পুনরায় শোরগোল শুরু হলো। সিটি বাজার আওয়াজ শোনা গেল, হাততালি, হাসির শব্দ। তন্ময় যেন সব কানে তুলল না। অন্যদিকে অরুকে লাজুক অবস্থা। সে হাত আলতোভাবে ছাড়তে চাইলো, ফিসফিস করে বলল, তন্ময় ভাই, সবাই হাসছে। তন্ময় হাত ছাড়লো না, উল্টো দ্বিগুণ শক্ত করে ধরল অন্যরকম ভাবে। তাতে কি? অরু হকচকিয়ে গেল, মাথা তুলে চাইলো, ফের দৃষ্টি ফিরিয়ে নিল। তন্ময় ওকে নিচের পাশাপাশি চেয়ারে বসালো। সৈয়দ গিটার এনে রেখেছে চেয়ারে। ইতিমধ্যে বারবিকিউ রেডি। টেবিলে পরিবেশন করা হচ্ছে, সাউন্ড বক্স বন্ধ। গিটারের সুর তুলছে, মুখে গুনগুন করছে। এর মধ্যে 2-4 ফোঁটা করে বৃষ্টিও নামছে। তারপরে মুষলধারা নামার জন্য যেন প্রস্তুতি নিচ্ছে। চোখের পলকে সৈয়দের উচ্চ কণ্ঠস্বরে গান শুরু করলো। তন্ময়ের দৃষ্টির সামনে, তবে ওদের মনটা গানটাও মনে বড্ড ধরেছে। গানটা হয়তো বড় পছন্দ হয়েছে। অপ্রস্তুত লজ্জাভাবটা কাটিয়ে উঠেছে। সুহানি দেখা দেখি নিজেও গুনগুন করছে। তন্ময় 1 সেকেন্ড চোখ বন্ধ করলো। ভেসে উঠল সাদা শাড়ি পরিহিত অরু। পরনে পর্দায় আসলো, চোখের পর্দায় আসলো সেই ভাষা। সাদা শরীরে ল্যাপটানো ফর্সা পেট, পাতলা কোমর। পর মুহূর্তে চোখ তুলে পাশে তাকালো। তার দৃষ্টি অনুভব হলো অরু মিটিয়ে গেছে দৃশ্যমান রূপে। লাল হয়ে উঠেছে নাকের লতি। তন্ময় রক্তিম কান ছুঁয়ে দেয়। বুকের গভীরে জ্বলতে থাকা আগুন যেন কণ্ঠে এসে গভীরভাবে জমিয়েছে। শাড়ি পরেছিস কেন? অরু নড়ে চড়ে ওঠে, হাঁসফাঁস করে জানায়, আপু বলেছে পড়তে। পড়তে বললে পড়তে হবে, তাও এমন ভাবে? অরু চোখ তুলে তাকায়, কেমন ভাবে? ওর প্রশ্নোক্ত চাহনি দৃষ্টি যেন তন্ময় সরাসরি অরুর পেটে আটকায় যায়। অরু দৃষ্টি অনুসরণ করে চাইলেও কাছাকাছি পরিষ্কার পেট দেখা যাচ্ছে। মুহূর্তেই মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়। দুটো আঁচল জোরো করে পেট ঢেকে নেয়। চিন্তিত গলায় বলে, আমি খেয়াল করিনি, আপু নিজে এমন করে পরিয়ে দিয়েছে। তন্ময় দেখলো নিগুড়ভাবে কিচ্ছিত। অরু পেছনের ঠিক চেয়ারে ওপরে থাকা হাতটি উসখুস করছে। কয়েক মুহূর্ত ইচ্ছেটুকু কবর দিতে চেয়েও যেন পারল না। আকস্মিক থেকে পেছন থেকে অরুর শাড়িটা ভেদ করে কোমর ছুঁয়ে দিল। থরথর করে কাঁপতে স্পর্শটা দেহতা। ভয়ার্ত চোখে চাইল এক পলক। সরে যাবার সামান্য প্রচেষ্টা তন্ময় গ্রাহ্য করল না। শুধুমাত্র সেও থামল না। পুরুষালী রক্ষকণ্ঠ শক্ত হাতে চেপে ধরে তুলতুলে কোমর পেটের কাছাকাছি ছুঁতেই অরু নড়ে চড়ে ওঠে। তন্ময় সেভাবেই শুধায় গম্ভীরভাবে, ফোন কোথায়? কল ধরিসনি কেন? অরু তোতলায়, পরিপূর্ণ প্রত্যুত্তর করতে পারল না। তন্ময় ঘন ঘন শ্বাস ফেলছে। তুই কি চাচ্ছিস আমি মরে যাই? ওরা চাচ্ছে আমাকে মারতে, আর তুইও রেডি? অরু নরম হাতে দুটো যেন পেটের কাছাকাছি, বরংবার বৃথা দুর্বল চেষ্টা শক্তপোক্ত পুরুষালী হাতটি সরাতে। তন্ময় আরেকটু গভীর হয়ে বসল। কণ্ঠ আকাশের মতো বিস্তৃত, সমুদ্রের ন্যায় গভীর। তোকে দেখে 130 ডিগ্রি জ্বর উঠে গেছে শরীরে। তুই কি টের পাচ্ছিস? যার কথা মনে ভেবে, যার ছবি মনে এঁকে, ওহো যারে হাই এ মনে চায়, জীবনে পাবো কি দেখা। সহে না যত না তোমারই আশায় বাঁচি না, মানে না কিছু
তেই মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে ওহো ওহো ওহো। দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া। সৈয়দের পুরুষালী সুলভ কণ্ঠে তালে তাল মিলিয়ে গিটারের সুর, বন্ধুদের বাহবা। এই ঝুম বৃষ্টিমুখর রাতে আর তার কণ্ঠ, এই গিটার সুর সবকিছু মিলে একাকার। হাতে ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 19-এ। বাগানের ফুলগুলো ভিজেছে, ভূমির ঘাসগুলোও দুলছে। বাগানবাড়ি কৃষ্ণচূড়া গাছ, রাতের ঝুম বৃষ্টি, অজস্র ফুলের সাথে গিটারের সুর, খালি কণ্ঠে গান এবং অনেকগুলো প্রিয় মুখ। এক অলৌকিক উৎপাতের আধিপত্য সৃষ্টি হচ্ছে। শীতল বাতাস গা ছুঁয়ে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গেও কাটা দিচ্ছে। সৈয়দের গানটা গাওয়া শেষ হয়েছে সবে মাত্র। করতালিতে মুখরিত চতুর্দিক। মাহিন গদগদ গলায় বলতে বলতে দাঁড়ায়, দোস্ত এত দারুণ গান শোনালি যে কিছু একটা দিতে আমি বাধ্য। দাঁড়া দাঁড়া। সবাই উদগ্রীব দৃষ্টিতে সামনে মানিব্যাগ হাতড়ে আটানার একটা কয়েন বের করলো মাহিন। আলতো হাতে কয়েনটা সৈয়দের বুক পকেটে ভরে দিল, হেসে শুধালো, পছন্দ হয়েছে? শুধিয়ে থামলো না, ফের বলল, এই কয়েনের যুগ আর নেই, কিন্তু তোর বন্ধুত্বের যুগ যুগ ধরে এই কয়েন হেফাজত করে রেখেছিল। আজ তোকে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করিস না, এইটুকু তুই প্রাপ্য। সৈয়দের ভোতামুখের সামনে রিয়ানো মানিব্যাগ খুলে খুঁজে দিগ্ভ্রান্ত। অনেক খোঁজার পর একটা 1 টাকার কয়েন সে পেয়েছে। পিতলের কয়েনটি হাতে নিয়ে উচ্ছ্বাসিত বদনে সৈয়দের হাতে ধরিয়ে দিয়ে বলল, বড় হ, সিঙ্গার হ, অনেক ছেলে মেয়ে তোর পিছে ঘুরুক, ফু ফু ফু। রুস্তমের মানিব্যাগ থেকে বেরোলো 2 টাকার নোট। দোয়েল পাখির ছবি আঁকা পুরাতন 2 টাকার নোট দেখে কয়েক দফায় হই হুল্লোড় হলো। রুস্তম এগিয়ে গিয়ে সৈয়দের দুমুখে ফু দিয়ে বলল, একটি সুন্দরী রক্তিম দ্রুততরে লাফাইয়া এন্টিনেক এসে তোকে ছ্যাঁকা দিয়ে যাক, ফু। সৈয়দের দীর্ঘশ্বাস ফেলে, তুই তা ছিল না করেই ছ্যাঁকা খা। হ্যাঁ, তুই বসে বসে কাঁদবি, আমরা তোর চোখের জল নাকের জল গাছের পাতা দিয়ে মুছবো। বলে মাহিনের মাথা ঘোরালো। কিরে তন্ময়, তুই কিছু দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি একটি 4 আনার কয়েন বের কর, তোর দেওয়া তো ইন্সপায়ার্ড। তন্ময় নির্বিকার কণ্ঠে জানালো, খুচরো নেই, আজকে মাফ করুন। হাসির তাণ্ডব পড়ছে মুহূর্তেই। এবারে ইব্রাহিমের কার্যকলাপ অসহ্যকর চোখে দেখতে চলেছে সৈয়দ। বন্ধুদের কার্যকলাপ শেষ হতে না হতেই সুহানি, এলিজা এবং ঐশী 5 টাকা নোট বের করে বসে। এতে তীব্র অসহায় হয় তোরাও। এই মাহিন্দিয়ান, রুস্তম, ইব্রাহিম, ওরা না হয় 7 বেলায় 4 বার করে কাঁচা খায়, তোরাও কি তাই খাস? সুহানি চোখ রাঙালো, টাকাটা হাতে ধরিয়ে দিয়ে বলল, ধর, গাজার ব্যবসা ছেড়ে সেলিব্রিটি হ। তোর কণ্ঠ যা সুন্দর, নিশ্চিত সুপার ডুপার হিট খাবি। মাহিন দাঁড়িয়ে সবগুলোর মুখপানে নজর বোলালো, থমকালো অরুর দিকে। ওর গুটুসিটি মেরে বসে আছে তন্ময়ের সুবিশাল শরীরের পাশেই। দুজনকে পাশাপাশি চমৎকার লাগছে দেখতে। দুষ্ট হাসলো মাহিন, বুড়ো কুচকিয়ে বাঁকলো, হেসে দিয়ে ডাকলো, অরু তোমার টিপস কই? সৈয়দ কিন্তু কেঁদে দিবে, এত সুন্দর গান শোনালো বেচারা, আর তুমি কিছু দিবে না? অরু চমকালো, থমকালো, কাটকাট হলো শরীর। অনুভব করছে পেটের কাছে হাতটা, পুরুষালী রক্ষ হাতটা সরে গেছে। আটকে রাখা রক্ষশ্বাসটুকু ফেলে এ যাত্রায় তন্ময়ের একরক্ষা বেধড়ক বেহায়া দৃষ্টিতে চেয়েছিল অরুর। আর চোখে পাশে চাইতে চোখাচোখি হলো দুজনের। অরু তার অমরো গতিতে দৃষ্টি সরিয়ে নিল। মাহিনের দিকে চেয়ে মিনমিনে গলায় জানালো, আমি তো ব্যাগ আনিনি ভাইয়া, রুমে আছে, নিয়ে আসি? মাহিন ঠোঁট কামড়ে হাসলো, আরে কি যে বলো না, তোমার হাজবেন্ড শাহজাহান কোম্পানির উত্তরাধিকার তো পাশে বসে আছে, তার মানিব্যাগ থেকে দাও, তার যা সবই তো তোমার। ঠোঁটের কোণে ভিড় জমেছে চাওয়া হাসিটুকু তন্ময় গিলে নিল সযত্নে। মনের গোপনের ঘরে আগুনিত ফুল ফুটলো, আপ্লুত হলো হৃদয়। হাজবেন্ড সম্বোধনটুকু তার পছন্দ হয়েছে, তোলপাড় তুলছে পিঞ্জুরায়। অনুভব করলো পাশের ওরু হাঁসফাঁস করছে, কি জবাব দেবে বা কি করবে হয়তো বুঝতে পারছে না। এভাবে সুহানিও ঠোঁট টিপে হাসছে, তেরা লাগলো তার। এই ওরু, মানিব্যাগটা বের করো। সৈয়দ নিজেও তালে তাল মেলালো, সুস্পষ্ট কণ্ঠে অপেক্ষা করছে, কিন্তু অবশেষে ওরু পাশে ফিরে চাইলো। তন্ময়ও ভুরু তুলে চাইলো, দৃষ্টিতে দৃষ্টি মিলন ঘটলো, যেমনটা দৃষ্টির সঙ্গে বৃষ্টির সাথে ভূমির হয়। তন্ময় নির্বিশেষে চেয়ে দেখলো সুশ্রী কুচকুচে কালো লম্বা চুলগুলো, লিপস্টিক দেওয়া ভরাটে ঠোঁট, তিরতির করে কম্পনমান লাজুক চোখ, শুভ্র রঙা জর্জেট শাড়ি যা মলিন ফর্সা গায়ের সাথে লেপটে আছে। তার গভীরে চেয়ে ওরু চুপসে যায়। টাকা চাচ্ছে। আমি তো ব্যাগ আনিনি।
বুকের মধ্যে হয়ে যাওয়া ঝড় তাণ্ডব সামাল করে তন্ময় বোঝবার নেই মাথা দোলায়। তো আপনা থেকে দিতে বলেছে। ওরও ধীর চোখে চেয়ে থাকে সবিরলভাবে শুধায়, তুই দিচ্ছিস? তুই দিতে চাচ্ছিস? বলল তন্ময়। ওরও মাথা দোলালো 2 বার। তাহলে দে। মানি ব্যাগ ওরুর সরল প্রশ্ন পেছন পকেটে। ওরু আর চোখে দেখলো সবাই আগুন চোখে এদিকে চেয়ে মিটমিট হাসছে। তাদের উচ্ছ্বাস দৃষ্টি সামনে রেখে ওরু কণ্ঠিত লজ্জায় লাল হয়ে আসা মুখটা লুকাতে যেন মাটির নিচে ঢোকা অতি প্রয়োজন তার। কোনো রকমে দৃষ্টি নত করে হাত বাড়ালো, তাড়াহুড়ো ভঙ্গিতে মানি ব্যাগটা বের করলো। মানি ব্যাগ হাতরে ওরু আরো শোচনীয় দেখলো। ওই হ্যাপি তস্কর মুখে দুর্দশা দেখে তন্ময় চুপসে গেল। মাথা ঝুঁকে নরম গলায় শুধালো, কি? কত দেব? ওরু ফিসফিস কণ্ঠে চাপা প্রশ্ন শুনে তন্ময় ফিক করে হেসে দিল। রিয়ান উচ্চস্বরে আদেশ ছিল, ওরু তুমি সবচেয়ে ছোট নোটটা বের করো। সৈয়দ প্রতিবাদ করে উঠল, কিসের ছোট নোট? বড় নোটে 2টা দাও। ওরু দিগান্তর চোখ রিয়ান ও সৈয়দকে দেখলো। দোটানায় ডুবে জল খেয়ে সে আলগোতে মানব একটা টেবিলে রাখলো। ঢেলে গিয়ে সৈয়দকে দিকে বিড়বিড় করে বলল, ভাই আপনি নিন। অট্টহাসিতে পড়ল ক্রমান্বয়ে ছুটে সকল সরল ওরুকে জব্দ করতে বেশ মজা। তন্ময় হাসল। আড়ালে বন্ধুদের ঠিকানা চোখ রাঙালো। মাহিন মানিব্যাগ তুলে নিল উৎসব সুলভভাবে। মুহূর্তেই 1000 টাকার নোটগুলো সবার মধ্যে ভাগাভাগি করে বিলিয়ে দিল। ফাঁকা মানিব্যাগ তন্ময়ের দিকে ছুঁড়ে দিয়ে চোখ টিপল। যে সারপ্রাইজ দিচ্ছি আজকে তোকে, সেই সুবাদে এতগুলো টাকা তো আমরা নিতেই পারি। তন্ময় প্রত্যুত্তর করলো না, মানিব্যাগটা পকেটে ভরে রাখলো। সবাই পুনরায় গানের আসরে মশগুল হয়ে পড়ল। এবারে ইব্রাহিম গাইছে হাবিব ওয়াহিদের গান, গিটার বাজছে সৈয়দে, আর ওরু নীরব দৃষ্টিতে অদূরে। টেবিলের অপর প্রান্তে 2টো বোতল, ভেতরে লাল পানির দ্রব্য। নিভু নিভু চোখে কিছুক্ষণ বোতল দুটো দেখলো। তন্ময়ের দৃষ্টি লক্ষ্য করেছে, অপেক্ষা করছে প্রশ্নবাণের। মিনিট খানেকের মধ্যে ওরু চাপাসহে শোধায়, ওগুলো কি? তন্ময় নির্লিপ্ত জবাব, অ্যালকোহল। ওরু আশ্চর্য হয়ে বসে, আপনি খাবেন তন্ময় ভাই? তন্ময় মাথা ঘোরায়, কয়েক পলক চেয়ে অসন্তোষ গলায় জিজ্ঞেস ছুড়ে। শেষে তন্ময় ভাই লাগানো কি জরুরি? ওরু হকচকে উঠল। ঘন ঘন পলক ফেলে কয়েকবার কথা বলতে গিয়ে থমকালো। থমথম খাওয়া কণ্ঠে সময় নিয়ে জবাবে প্রশ্ন করলো, তাহলে কি বলে ডাকবো? তন্ময় নিগুরুর কিচ্ছিত চেয়ে রয়, মাথা ঝুঁকিয়ে কণ্ঠ খাদে নামে আকস্মিক বলে ওঠে, জামাই। ওরু স্তম্ভিত শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। শ্বাস প্রশ্বাস যেন বন্ধ। তন্ময় হাসলো ওর এমন শোচনীয় দুর্দশা দেখে। ইতিমধ্যে গান বাজনার পর্ব শেষ। বৃষ্টিও ঝুমঝুম নেমেছে। রীতিমতো রাত 12টা বাজতে চলল। মাহিন তারা নোর ভঙ্গিতে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলল, এবার তোরা বিদায় নে, যা ভাগ। সুহানি ভেঙচি কাটলো। এগিয়ে এসে ওরুকে তন্ময়ের পাশে থেকে উঠিয়ে নিল। চলো ওরু, আমরা গল্প করব। তন্ময়ের ডান হাতটা তখন ওরুর চেয়ারে, দৃষ্টি শুভ্রতে মোড়ানো ওরুতে। বাতাসে দুলছে থাকা আঁচল, হালকা হাতে নড়েও থাকা কুচি, সবই নিখুঁতভাবে দেখছে। ওরু যেতে নিলেই 2 বার ফিরে তাকালো। তন্ময় সবলীলাই দেখলো পূর্ণ দৃষ্টিতে। যেতে নিয়ে সামান্য ভিজলো। সুদূর আকাশ থেকে নামা বৃষ্টি তার থেকে ভাগ্যবান। দুয়ার পেরিয়ে ওরুর দেহ অদৃশ্য হলো। তন্ময়ের দৃষ্টি সরে গেল। মাহির গভীর কণ্ঠে হাসছে, মামা তোর তো শোচনীয় অবস্থা, শ্বাস নিতে পারতাছস তো? তন্ময় বেলায় দৃষ্টি ফেলালো বন্ধুর মুখপানে। অক্সিজেন মাস্ক আনা, কথাটুকু বলে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরায়। রিয়ান পাশে বসে হেসে, তোর অক্সিজেন মাস্ক তো ঘরে। বোতল দুটো ইতিমধ্যে খুলেছে রুস্তম। সিগারেট ঠোঁটে ছুটিয়ে তন্ময় জানালো সে ড্রিঙ্ক করবে না। তবে না শোনার মতোই বন্ধুরা তা আর নয়। সবগুলো মাথায় মারপ্যাচ, কারখানার প্যাচে ফেলতে খাইয়েই ছাড়লো। 2 বোতল ফাঁকা হয়ে ঘণ্টাখানেকের প্রয়োজন হলো না। অথচ তন্ময়ের মস্তিষ্ক স্বচ্ছ, নেশার বিচ্ছুটুকুও তার হয়নি। তবু কেন অদ্ভুত নেশা লাগছে তার মধ্যে। রাত 2:03। বৃষ্টির মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। পূর্বে ঝোড়া হাওয়ায় লক্ষ্য ছিল না, তবে এখন তাণ্ডবকর ঝড় অশ্লীলভাবে বাতাসে উত্থাপিত ঘটাচ্ছে। নিগুড় রাতকে তুলেছে অবুসংখ্যর করে। ইতিমধ্যে মাহিন রিয়ান ওরা দলবল নিয়ে নিজেদের ঘরে ঢুকেছে। দুয়ার আটকে দিয়েছে। তন্ময়কে ঢুকতে না দেবার পায় তারা। আজ অবশ্য তন্ময় ওদের সাথে থাকতেই চাচ্ছিল। আড্ডা দিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবার চিন্তা ভাবনায় ছিল। তার নিজের ওপর 1% ভরসা আপাতত নেই। মাথাটা চিতলিক দিয়ে উঠছে। দেহের সর্বাঙ্গ অংশ
অদৃশ্য উত্তেজনার উত্তাপে ঝলসে যাচ্ছে তার। বুঝতে বাকি নেই তন্ময়ের, তবুও কেন ঘটছে। সে তো ওইসব ড্রিঙ্কস দুটোকও বেশি খায়নি। দুটো খেলে আর কি হয়, ভেতরে অক্ষয়িত সর্বনাশের চাহিদা ওত পেতে রয়েছে। বিদ্রোহ করছে, আশকারা চাচ্ছে। তন্ময় পা বাড়াতেই তাদের রুমের দিকে দরজা আটকানো, ওরও এখনো ফেরেনি। তন্ময় দরজা খুলে প্রবেশ করলো। নাকে ভেসে এলো মৃদু গান, শ্রবণ করছে তা। মিনিট খানেক ধরে দাঁড়িয়ে থাকলো তন্ময় নির্লিকার ভঙ্গিতে। আশা করা যাচ্ছে তন্ময় পা বাড়াচ্ছে তাদের দিকে। দরজা নাকে ভেসে এলো অসভ্র ফুলের সুবাস, বাতাস জ্বালালো। ঘরের সম্পূর্ণ আদল পরিবর্তন হয়ে গেছে। বিছানার যেন কোনো ছোটখাটো ফুলের বাগান। মেঝেটা সাজানো হয়েছে অসস্ত্র ফুলের পাপড়ি দ্বারা। রেড লাভ ক্যান্ডেল রাখা হয়েছে দরজার কোনায়। আধারে হেঁটে এসে বসলো চেয়ারে, ঠিক জানালার সামনে। দুহাতে ভেতরে মুখ গুজে রাখলো, বিড়বিড়িয়ে উঠল নিজ মনে, ফিরিস না প্লিজ। তন্ময়ের আকুতি যেন স্রোতে গা ভেসিয়ে পালালো, কারণ তার রক্তি জাহির হতে না হতে দরজা খোলার মৃদু শব্দ শোনা গেল। ধুকপুক হয়ে উঠল তন্ময়ের পিঞ্জর, কেঁপে উঠল অঙ্গ প্রত্যঙ্গ। মাথা তুলে চাইল, আধারে আবছা জড়ানো অরুধির সুস্থে ভেতরে প্রবেশ করছে। ওর পরনে সাদা শাড়ি দৃশ্যমান, ওর শ্রুতিমধুর কণ্ঠ বিড়বিড় করছে, সুইচবোর্ড কোথায়? তন্ময় কিরচিত ওর ব্যস্ত দেহ দেখলো। অতি প্রচেষ্টাও সুইচবোর্ড খুঁজে না পাওয়া ওরু তখন দিশেহারা। তন্ময় এ যাত্রায় উঠে দাঁড়ালো, এগুলো নিঃশব্দে। ওরু তখনও দেওয়াল হাতড়ে চলেছে। তন্ময় নীরবে নিভৃতে পেছনে দাঁড়ালো। অস্পষ্ট দেখলো অরুর ফর্সা মসৃণ পিঠ, মৃদু হাত বাড়িয়ে ততক্ষণ ঠোঁট ছোঁয়ালো। অরুর দেহ লাফিয়ে ওঠার পূর্বে তন্ময় ওর কোমর দুটো পেঁচিয়ে নিল, নিজের বুকে জাপটে ধরল সেইভাবেই। ওর চিৎকার করতে গিয়েও করল না, যেন বুঝে গিয়েছে পেছনে কে। কম্পিত কণ্ঠে মৃদুস্বরে ডাকলো, তন্ময় ভাই। তন্ময় মাথা ঝুঁকালো, ওরুর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ করলো, আওয়াজটুকু করতেই হাত দুটো শাড়ি ভেদ করে পেটে ছুঁয়ে উদ্রভাবে ব্যাকুল, নিজের সম্পত্তি ঝুঁকে নিতে, ছুঁয়ে দিতে। থর থর করে কেঁপে ওঠা ঠোঁট দুটো দেহখানা তার থেকে পালাতে মরিয়া। তবে তন্ময় আজ আর পালাতে দেবে না, সম্ভাবনা তার পক্ষে। অরু তোতলানো ভয়ার্থ কণ্ঠে, সুইচবোর্ড পাচ্ছি না। তন্ময় সময় নিয়ে জবাব দিল, ইউ ডোন্ট নিড দ্যাট। বলতে বলতেই ঘোরালো বুকের মধ্যখানে থাকা অরুর শরীরটা, নিজের সঙ্গে লেপটে নিল মুখোমুখি। অরু আতকে ওঠে, তো তন্ময় ভাই। বাক্যটুকু কথা অব্যক্তই রয়। দেহের স্পর্শ দেহ ঠোঁটের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। পৃথিবী পরিবর্তন ঘটে এমন, আবহাওয়া, বায়ুমণ্ডল পরিবর্তন, সবকিছুই যেন নতুন, ভিন্ন, অদেখা এবং অব্যক্ত। ওরু মরসে ওঠা ঠোঁট ছাড়া পেতে অধৈর্য পিছুতে চাইল। তন্ময় পিছুতে দেয় না, ছাড়েও না। দেওয়ালে পিঠ ঠেকলে ওরু ছুটবার সুযোগটুকু ফুরিয়ে ফেলে। মাথাটা ঘুরিয়ে নিতেই তন্ময়ের ঠোঁট ঘাড় ছুঁয়ে দেয়। অরুর অস্পষ্ট স্বরে গঙ্গানোর শব্দ শোনা গেল নিরূপ কণ্ঠ জুড়ে, বিশ্রিতে গন্ধ। আপনি কি খেয়েছেন? আধারে তন্ময় গভীর মুখে হাসে, গন্ধ নাকি টেস্ট? আরেকবার টেস্ট করে গেস কর কি? ওর সঙ্গে সঙ্গে উতলা হলো, আমি জানতে চাই না। কতটুকু সম্পূর্ণ মিলল না। এনেস্থিসিয়ার মতোই কাজটা তন্ময় ফের করে বসলো। এবার অধৈর্য হয়ে ওরুকে ভাজখোলা করে তুলে ফেললো। বেশ কিছু পদক্ষেপ ফেলে বিছানায় এলো। অরুর পিঠ ফুলের ওপর স্পর্শ পেতে শিউরে উঠল তার নাজুক শরীর। পরপর ওই তন্ময়ের সুঠাম শরীর স্পর্শ চলে এলো তাতে। অরু এ যাত্রায় তীব্রভাবে অস্থির হলো। এই অসহনীয় অনুভূতি পেতে পালাতে চাইল সে। তন্ময়ের অস্তিত্ব হাত দুটো নিজের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে মুঠো ভর্তি করে ফেলেছে। ফের অধৈর্য গলায় আদেশ ছড়িয়ে, স্টপ মুভিং। অরু যেন শুনল না, আকুতি করলো বাতি জ্বালাতে, সরে যেতে উতলা। তন্ময়ের অধৈর্য কর্মকাণ্ড নড়ে চড়ে ওঠা শরীরে বা শক্ত বল প্রয়োগ করে, জাপটে বন্দি করে নিজের মধ্যে। হিসিয়ে চাপা স্বরে আওড়ালো, নড়ে না যান। অরু নড়চড় তো বন্ধ করছে না, সাথে সাথে শিথিল হলো সর্বাঙ্গ, ফানুসের মতো নরম হয়ে এলো। তন্ময় ঠিক বুঝতে পারলো প্রিয়তমার আশ্চর্যতা।
অসন্তুষ্ট হলো বড্ড। ওর মাথায় চুমু বসিয়ে গম্ভীর স্বরে বলল, আমার সোনা বউ। ওর এবারে অস্পষ্ট কণ্ঠে আটকে ওঠে, তার কণ্ঠ জুড়ে অবিশ্বাস্যতা। আপনি তন্ময় ভাই হতেই পারেন না। তন্ময় আলতোভাবে কামড় বসালো ওর ব্যস্ত ঠোঁটে। ঠিক বলেছেন, আমি তন্ময় ভাই নই, তোমার জামাই।